অসমশত প্রবাহন প্রক্রিয়া যে 4টা ধাপ তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো খাতাটা নাও, নিয়ে 4টা ধাপ খুব সুন্দর করে নোট করো, তাহলে তোমাদের জন্য এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করা সহজ হবে। তো একটা কথা না বললেই নয় যে বিক্রিয়ার যে প্রভাবকগুলো আমরা ব্যবহার করতেছি, এই প্রভাবকগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্রভাবকগুলোরও কিন্তু প্রবাহন প্রক্রিয়াটা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, অথবা এই প্রভাবকগুলো কিন্তু অনেক সময় কিছু কিছু অন্যান্য প্রভাবকের উপস্থিতিতে এদের স্পিডও কিন্তু আবার বেড়ে যেতে পারে। তো প্রভাবকেরও কিন্তু প্রভাবক রয়েছে, অর্থাৎ বিক্রিয়ার যত ধরনের প্রভাবক তোমরা ব্যবহার করবে এবং সেই প্রভাবককে যদি তুমি সমসত্ব অবস্থায় নাও, মানে হলো বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক তিনজনই যদি একই দশায় থাকে, তাহলে তাদের সবার ক্ষেত্রে এই মাঝামাঝি একটা যৌগ তৈরি হবে, যে যৌগটা কি করবে বিক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত ক্লাস পর্যন্ত কি করেছিলাম? হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, তারপর সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়ার হার, আরএনএস এর সমীকরণ, এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। তো আজকে আমরা একটু পুরনো জিনিস প্লাস সাথে নতুন একটা জিনিস, যেটা হলো বিক্রিয়ার প্রভাবক এবং প্রভাবক কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। তো তোমরা এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এর মধ্যে আমাদের পরিচিত অনেক কিছু তোমরা পাবে এবং আমরা এই পরিচিত সাথে নতুন যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো আমরা শিখব, যে একটা বিক্রিয়ায় কারা কারা প্রভাবক হিসেবে কাজ করে এবং প্রভাবকগুলো যখন কাজ করে তারা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বিক্রিয়ার মধ্যে। তো চলো আমরা প্রভাবক নিয়ে আলোচনা শুরু করি। তো লক্ষ্য করো, আমরা যখন প্রথম পত্রের 3য় অধ্যায় যেমন মৌলের পর্যায়বৃত্তের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এখানে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক এগুলো নিয়ে আলোচনা করেছি। তো ডি ব্লকের মধ্যে যখন আলোচনা করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ডি ব্লকের 5টা বৈশিষ্ট্য আছে, যে 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা ছিল যে রাসায়নিক বিক্রিয়ায় ডি ব্লকের মৌলসমূহ হলো পরিবর্তনশীল জারণ ধর্ম প্রদর্শন করবে, তারপর 2 নম্বর হলো জটিল আয়ন গঠন করবে, 3 নম্বর হলো রঙিন যৌগ গঠন করবে, 4 নম্বর হলো প্রভাবক হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করবে, 5 নম্বর কি ছিল চুম্বকত্ব প্রদর্শন করবে। যে আমরা ডি ব্লক মৌলতে যেটা পড়েছিলাম যে ডি ব্লক মৌলসমূহ তাদের সুস্থিত আয়ন এবং এই সুস্থিত আয়নের মধ্যে কিছু কিছু আছে যারা অবস্থান্তর মৌল এবং কিছু কিছু আছে কি যারা অবস্থান্তর মৌল হতে পারবে না। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ডি ব্লক মৌল হলেই তাদের যে সুস্থিত আয়ন, যেমন হলো আয়রনের সুস্থিত আয়ন আছে হলো আয়রন 2+, আয়রন 3+, নিকেলের 2+, কোবাল্টের কোবাল্ট 2+, কোবাল্ট 3+। অর্থাৎ এখানে আমি কয়েকটা ডি ব্লক মৌলের সুস্থিত আয়নিত অবস্থা দেখাইছি তোমাদেরকে। তো এখানে লক্ষ্য করো যে এর মধ্যে যাদের সুস্থিত আয়নে ডি অরবিটালে তোমার 1 থেকে 9টা ইলেকট্রন অবস্থান করবে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি অবস্থানান্তর মৌল হবে। যেমন আমি যারা অবস্থানান্তর মৌল হবে তাদের নিচে আমি একটা আন্ডারলাইন করে দিয়েছি। তো এখানে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক কেন অবস্থানান্তর মৌল হবে না, এটা নিয়ে তোমরা আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবে এবং সেখানে দেখবে যে ডি ব্লক মৌল নিয়ে যখন আমরা আলোচনা করেছি, অবস্থান্তর মৌল নিয়ে যে আলোচনা করেছি, সেখানে আমি এই স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক কেন অবস্থান্তর মৌল হলো না সেখানে এই ব্যাখ্যাটা করেছি। তো আমরা এই 5টা ধর্ম নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন এই যে প্রভাবক নিয়ে যে কথাটা ছিল সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এতটুকু দেখেছি যে ডি ব্লকের মধ্যে প্রভাবক হিসেবে কারা অংশগ্রহণ করতেছে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি বোর্ডে এখানে কয়েকটা বিক্রিয়া লিখেছি, দেখো যে শিল্প উৎপাদনে আমরা সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা অ্যামোনিয়া এরকম অনেক বিক্রিয়া আছে যেগুলো আমরা 9-10-এ পড়েছি। লাশ হাতেলিয়ে নীতি দিয়ে আমরা এই উৎপাদনগুলো ব্যাখ্যা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। যেমন সালফুরিক অ্যাসিড যেটা উৎপাদন করেছিলাম সেটা হলো স্পর্শ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমাদের বিক্রিয়াটা ছিল এরকম, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড হবে। এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে আমরা প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এগুলো ব্যবহার করেছি। তারপর নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে যে পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় তার নাম হলো অসহল পদ্ধতি।
এই নাইট্রিক অ্যাসিড উৎপাদনের বিক্রিয়াটা হলো এটা, এবং এই বিক্রিয়ার প্রভাব হিসেবে প্লাটিনাম এবং রোডিয়াম এই দুটো অবস্থান করে। তারপর অ্যামোনিয়া উৎপাদন, সেই উৎপাদন প্রক্রিয়াটার নাম ছিল হেবার-বস প্রণালী। তো বিক্রিয়াটা ছিল নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হবে, এবং প্রভাব হিসেবে আমরা আয়রন চূর্ণ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো ব্যবহার করেছি। এগুলো আমাদের 9-10 এর বিক্রিয়াগুলোর মধ্য থেকে আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এগুলো দেখো যে এখানে প্রত্যেকটা বিক্রিয়া আমরা প্রভাবক হিসেবে কিছু না কিছু ব্যবহার করছি। আবার ডি ব্লক মৌলে যখন প্রভাবন প্রক্রিয়াটা পড়েছিলাম তখন সেখানে দেখেছিলাম যে ডি ব্লক মৌলসমূহ কিন্তু প্রভাবন প্রক্রিয়া অংশগ্রহণ করে। এখানে যারা যারা প্রভাবক হিসেবে কাজ করছে, যাদের নাম লিখছি এরা সবাই কিন্তু ডি ব্লক মৌল, যেমন প্লাটিনাম বলো, ভ্যানাডিয়াম বলো, আয়রন বলো, এগুলো সবাই কিন্তু কি ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। শুধুমাত্র ডি ব্লক মৌলে যে প্রভাব হিসেবে কাজ করবে তা নয়, ডি ব্লকের বাইরে অনেক পদার্থ আছে, যেমন আর্সেনিক, তারপর তোমার হলো যে অ্যালুমিনিয়াম, এরকম আরো অনেক পদার্থ আছে যারা ডি ব্লক মৌলের বাইরে থেকেও এরা প্রভাব হিসেবে কাজ করে। তো আমরা আজকে একটু দেখবো যে প্রভাবক অ্যাকচুয়ালি কারা, কারা বিক্রিয়ায় কিভাবে প্রভাব হিসেবে কাজ করতেছে। সেক্ষেত্রে কি সবসময় আমার ডি ব্লক মৌল আসছে, নাকি ডি ব্লক মৌল ছাড়াও আরো অন্যান্য পদার্থ আছে যারা প্রভাব হিসেবে কাজ করে। তো তোমাকে পরীক্ষায় একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে যে এই বিক্রিয়ায় কি প্রভাবক ব্যবহার করা হয়। দেখা যাবে যে সে বিক্রিয়ার প্রভাবক বাইরে থেকেও দেওয়া লাগতে পারে, অথবা বিক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হয় উৎপাদ থেকেও কিন্তু কিছু পদার্থ আছে যারা বিক্রিয়ার প্রভাব হিসেবে কাজ করতে পারে। তো চলো আমরা প্রথমে প্রভাবকগুলোকে চেনার চেষ্টা করি, তারপর আমরা শিখবো হলো যে প্রভাবকগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো আমরা প্রভাবক বলতে অ্যাকচুয়ালি 4 ধরনের প্রভাবক নিয়ে আমরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় দেখতে পাই। তো আমরা এখানে 4 ধরনের প্রভাবকের নাম লিখেছি। একটা হলো ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক এবং আবিষ্ট প্রভাবক। তো তোমরা 9-10 এ এই দুটো প্রভাবক সম্বন্ধে পড়েছো, ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক পড়েছো। তো এই ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য নতুন হলো অটো প্রভাবক বা স্বপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক। তো চলো আমরা এই 4টা প্রভাবকগুলোকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো প্রথম দুটো তোমাদের কাছে পরিচিত, সো এখানে আমি আর নতুন করে কিছু বলার নেই, তোমরা সবকিছুই জানো যে ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক সাধারণত কারা কারা হয়। তো ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক হলো যে বিক্রিয়ায় যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক, এবং যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে মন্থর করে তাকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। মূলত প্রভাবকটা কি? প্রভাবকটা হলো যে বিক্রিয়া সংঘটিত হতে গেলে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি হয়। তো আমার কাছে যদি সময় নির্দিষ্ট থাকে বা আমার কাছে যদি উৎপাদনের চাহিদা খুব বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি চাবো যে আমার এই উৎপাদটা যেন খুব দ্রুত সময় সংঘটিত হয়। তো গত ক্লাসে আমরা সংঘর্ষ তত্ত্ব দেখেছিলাম, গত ক্লাসে আমরা আরএনএস এর সমীকরণ দেখেছিলাম, সক্রিয় শক্তি দেখেছিলাম। সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা বিক্রিয়া উৎপাদ তৈরি হতে গেলে অবশ্যই একটা মিনিমাম শক্তি তাকে অর্জন করতে হবে অণুসমূহে। এই অণুসমূহের এই শক্তিটা আসে কোথা থেকে? এই শক্তিটা আসে হলো তার বন্ধন শক্তি থেকে, এবং আরো অনেক বিষয় আছে যেখানে আমরা স্থানিক দিক বিন্যাস দেখেছি, তারপর সংঘর্ষ তত্ত্ব দেখেছি কি যে একটা নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হতে হবে, একটা নির্দিষ্ট শক্তি নিয়ে সংঘর্ষ হতে হবে। তো এই সবকিছু মিলিয়ে যখন সবকিছু ঠিকঠাক থাকে তখনই কিন্তু বিক্রিয়ায় উৎপাদ তৈরি হয়। তো আমরা এই প্রভাবকগুলোকে ইউজ করি কখন? যখন আমরা দেখি যে বিক্রিয়ার সক্রিয় শক্তির মানটা অনেক বড় হচ্ছে, অর্থাৎ একটা মিনিমাম শক্তি অর্জন করতে বিক্রিয়ার অনেক কষ্ট হচ্ছে। তো মিনিমাম শক্তি অর্জন করতে যদি বিক্রিয়ার অনেক কষ্ট হয়, তাহলে বা উৎপাদ যদি তৈরি হতে অনেক বেশি সময় নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই এমন একটা বিষয় আনতে হবে এবং এমন একটা বিষয় সেখানে নিয়ে আসতে হবে যাতে করে আমার উৎপাদটা খুব দ্রুত তৈরি হতে পারে। তো এই প্রভাবকগুলোকে ইউজ করা হয় তখন যখন আমরা বিক্রিয়ার স্পিডটাকে বাড়াইতে চাই। তখন কোনো কারণে দেখা গেল যে স্বাভাবিকভাবে একটা বিক্রিয়া যদি অনেক বেশি স্পিডের হয়, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা তখন ঋণাত্মক প্রভাবকগুলো দিয়ে থাকি। তো চলো আমরা একটু দেখি যে ধনাত্মক প্রভাবক কারা। লক্ষ্য করো এখানে আমি ধনাত্মক এবং ঋণাত্মক দুটো প্রভাবকের বিক্রিয়াটা আমি দেখিয়েছি তোমাদেরকে। সেটা হলো যে ধরো স্বাভাবিকভাবে একটা বিক্রিয়া পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন হচ্ছে, এটা নরমালি বিক্রিয়াটা হচ্ছে, কিন্তু
এখানে আমরা পটাশিয়াম ফ্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড এটা গঠন করতে দেখা যায় এই পটাশিয়াম ক্লোরাইডটা যদি ভাঙতে হয় তারপরেই না আমার পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হবে, কিন্তু এটার বন্ধন শক্তি অনেক বেশি। সাধারণত এর বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে। তো আমরা গত ক্লাসের হিসাব অনুযায়ী দেখেছিলাম যে যদি বিক্রিয়ার যদি বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি অনেক বেশি অর্জন করতে হয়। তাহলে এই পরিমাণ সক্রিয়ণ শক্তি অর্জন করার পরে পটাশিয়াম ক্লোরাইডটা ভেঙে যায়। তো পটাশিয়াম ক্লোরাইড যখন এই অবস্থায় আসার পরে ভেঙে যায় তখন আমাদের কাজ থাকে কি যে এই শক্তিটা যদি আমরা কমাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিক্রিয়াটা অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে পারি। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বিক্রিয়াতে আমি যদি ম্যাঙ্গানিজ অক্সাইডটা যোগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাই যে বিক্রিয়াটা সক্রিয়ণ শক্তির মান কমে গিয়ে এর নিচে চলে আসে। তখন সক্রিয়ণ শক্তিটা শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এই সামান্য এতটুকু শক্তি পেলেই তখন বিক্রিয়াটা কি হয়, সম্পন্ন হয়। তো এই বিক্রিয়াটা সম্পন্ন হতে ম্যাঙ্গানিজ অক্সাইড কিভাবে কাজ করছে সেটা আমরা এই ক্লাসে পরে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসলে ঋণাত্মক প্রভাব। ঋণাত্মক প্রভাবটা হলো যে পারক্সাইড থেকে স্বাভাবিক প্রক্রিয়া কক্ষ তাপমাত্রায় অক্সিজেন এবং পানি তৈরি হয়, কিন্তু যদি আমি এখানে ফসফরিক অ্যাসিড অ্যাড করে দিই তাহলে দেখা যায় যে পারক্সাইড থেকে আর পানি এবং অক্সিজেন এটা তৈরি হচ্ছে না, তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই পারক্সাইডটা হলো ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করবে। তো চলো এবার একটু দেখি যে অটোপ্রভাবকটা কি অ্যাকচুয়ালি, বা সহপ্রভাবকটা কি। ধরো তোমার কাছে যদি এরকম থাকে যে আমি ধরো একটা বিক্রিয়া নিচ্ছি সেটা হলো এ, আর একটা বিক্রিয়ক নিচ্ছি হলো বি। এখান থেকে আমি ধরো সি ডি ই এরকম তিনটা পদার্থ পাচ্ছি। তো মনে করো যে এ বি বিক্রিয়ার ফলে সি ডি ই যে বিক্রিয়ক উৎপাদগুলো তৈরি হচ্ছে, এই উৎপাদগুলোর মধ্যে কোনো না কোনো একটি তৈরি হওয়ার কারণে এদের মধ্যে বিক্রিয়া করার স্পিডটা বেড়ে গেল। যদি এরকম হয় কখনো যে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করতেছে তার থেকে অনেকগুলো উৎপাদ তৈরি হচ্ছে এবং উৎপাদগুলোর মধ্যে কেউ না কেউ আছে যেগুলো তৈরি হওয়ার কারণেই ওদের মধ্যে বিক্রিয়া স্পিডটা বেড়ে যায়। ওদের বিক্রিয়া স্পিড বেড়ে গেলে এদের পরিমাণ, উৎপাদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর উৎপাদের পরিমাণ বেড়ে গেলে উৎপাদের মধ্যে যে উপস্থিত আছে যার কারণে ওর স্পিডটা বেড়ে গেছে, ওদের স্পিড আরো বেড়ে যাবে। অর্থাৎ এই স্পিড বেড়ে যাওয়াটা এটা ক্রমান্বয়ে কি হয়, বাড়তে থাকে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে বিক্রিয়া যখন শুরু করে এই ধরনের বিক্রিয়াগুলো, যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার স্পিডটা কম থাকে, যত বেশি পরিমাণে উৎপাদ তৈরি হয়, এই উৎপাদ তৈরি হওয়ার কারণে উৎপাদের ভেতর থেকে কেউ না কেউ প্রভাবক হিসেবে কাজ করতে থাকে। তখন এই এদের উৎপাদনটা বা এদের বিক্রিয়া করার রেটটা তখন কি হয়, অনেক বেড়ে যায়। তো তার একটা উদাহরণ তোমাদেরকে আমি দিচ্ছি। আমি বিক্রিয়া করেছি হলো তোমাদের এরকম একটা বিক্রিয়া, তোমরা শিখেছো কোথায় মনে পড়ে কিনা দেখো, যে আমরা দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায়ে যে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া করেছিলাম, সেখানে জারক বিজারকের সমীকরণ থেকে কিন্তু আমরা এরকম একটা বিক্রিয়া করেছিলাম। তোমাদের মনে পড়ে কিনা দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেজ কি হিসেবে ছিল, জারক হিসেবে ছিল। তারপর অক্সালিক অ্যাসিড কি ছিল, বিজারক হিসেবে কাজ করেছে। তো সেটাকে আমরা কি করেছিলাম, অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করেছিলাম। সেখানে অম্লীয় হিসেবে আমরা সালফিক অ্যাসিড নিয়েছি। তারপর সেই ক্ষেত্রে আমরা জারণ বিজারণ করে আমরা কি করেছিলাম, বিক্রিয়াটা সম্পন্ন করেছিলাম। তো এরকম একটা বিক্রিয়া যখন সম্পন্ন করেছিলাম, আচ্ছা আমি বিক্রিয়াটা একটু ছোট করে দিচ্ছি, আমি তাহলে পুরো বিক্রিয়াটা দেখাচ্ছি। তো এরকম বিক্রিয়াটা তোমরা পেয়েছিলে। আমার যদি এই ক্লাসটা তোমরা না পেয়ে থাকো তাহলে ভিডিওটা দেখে নিবে। পরিমাণগত রসায়নের জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে করতে হয়, সমতা করতে হয় কিভাবে, আমরা ওইখান থেকে শিখে নিব ইনশাআল্লাহ। তো সেরকম একটা বিক্রিয়ার কথা তোমাদেরকে বলতেছে। লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন এরা বিক্রিয়া অংশগ্রহণ করে, প্রথম দিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বর্ণ আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণ আছে সেটা হলো গোলাপি, গোলাপি বর্ণ। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যত বেশি ভেঙে যাবে তত কি হবে, গোলাপি বর্ণটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। তো বিক্রিয়া করার শুরুতে অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যখন আমি মিশ্রিত করলাম তখন পুরো দ্রবণটা কি হয়ে গেল, গোলাপি হয়ে গেল।
এখন বিক্রিয়া যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু পটাশিয়াম, ম্যাঙ্গানিজ আয়ন, কার্বন ডাই অক্সাইড, পানি এগুলো সব কিন্তু তৈরি হতে হতে তৈরি হচ্ছে। তো লক্ষ্য করো এই বিক্রিয়াতে ম্যাঙ্গানিজ আয়নটা তৈরি হওয়া মাত্রই এই ম্যাঙ্গানিজ আয়নটা কি করে তখন এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, এবং প্রভাবক হিসেবে কাজ করে বিধায় যত বেশি পরিমাণ ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হয় এই গোলাপি বর্ণ হারিয়ে যাওয়ার রেটটা তত বৃদ্ধি পায়। অর্থাৎ শুরুর দিকে গোলাপি বর্ণ যত দ্রুত হারাচ্ছে, যত বেশি ম্যাঙ্গানিজ তৈরি হয় তত বেশি কিন্তু গোলাপি বর্ণ আরো হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজ যে পদার্থটা উৎপাদ হিসেবে তৈরি হয়েছে, এই ম্যাঙ্গানিজ পদার্থটা তখন কি হয় এই দুইজন বিক্রিয়কের প্রভাবক হিসেবে কাজ করে। তো এই ধরনের প্রভাবক যারা উৎপাদ হিসেবে তৈরি হয় আবার তারাই যদি প্রভাবক হিসেবে কাজ করে তাহলে সে ধরনের প্রভাবককে আমরা বলবো অটো প্রভাবক বা স্বপ্রভাবক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এই টাইপের আরো অনেক ধরনের বিক্রিয়া তোমরা পাবে বই থেকে, তোমরা দেখে নিবে, অথবা অনলাইনে যে ক্লাসটা হবে বা অফলাইনে যে ক্লাস হবে তোমাদের সাথে আমার, সেই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই প্রভাবক সমূহকে চেনা যায় বা একটা বিক্রিয়া দেখে কিভাবে চেনা যায় যে এই বিক্রিয়ার প্রভাবক বা অটো প্রভাবক হিসেবে কারা কাজ করতেছে। তো চলো এরপরে যাই হলো আমরা আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক হলো এমন একটা প্রভাবক যে এখানে আসলে বলা যাচ্ছে না যে প্রভাবকটা আসলে অ্যাকচুয়ালি কে। তো চলো আমি একটু দেখি। ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে, সেটা হলো এ বিক্রিয়ক, বি বিক্রিয়ক, সি বিক্রিয়ক, তিনটা বিক্রিয়ক আছে তোমার কাছে। তো তুমি চাচ্ছ কি যে এই তিনটা বিক্রিয়ককে বিক্রিয়া করাবে। তো লক্ষ্য করো তুমি যদি এ এবং সি বিক্রিয়া করো তাহলে সেখানে দেখবে যে ডি নামে একটা পদার্থ তৈরি হয়েছে। আবার তুমি চাচ্ছ কি বি এবং সি কে বিক্রিয়া করাবে, কিন্তু দেখতে পেলে কি যে সেখানে কোনো বিক্রিয়াই ঘটলো না। এরকম যদি কখনো হয় যে তিনটা বিক্রিয়ক নিয়েছো, তিনটা বিক্রিয়কের মধ্যে যে কোনো দুইটা নাও এ এবং সি, এদের বিক্রিয়া করার পর দেখলে যে নতুন একটা উৎপাদ তৈরি হলো, ওকে ফাইন। কিন্তু দ্বিতীয় বিক্রিয়কের সাথে যদি সি এর আবার বিক্রিয়া করো তাহলে দেখলে যে সেখানে আর কোনো বিক্রিয়া হচ্ছে না। এরকম একটা অবস্থায় যদি আমরা একটা কাজ করি, সেটা হলো যে এ, বি এবং সি তিনটাকে যদি একই সাথে বিক্রিয়া করি তাহলে কি হয়? তাহলে যেটা হয় যে এ এবং সি বিক্রিয়া করে যে ডি তৈরি করেছিল এখানেও একটা ডি তৈরি করবে, এবং এই বি এবং সি তখন বিক্রিয়া করে নতুন একটা পদার্থ ই তৈরি করবে। অর্থাৎ এ এবং সি এই দুটো থেকে তৈরি হবে ডি, বি এবং সি এই দুটো থেকে তৈরি হবে ই নামে একটা পদার্থ। তো তোমার কাছে কি মনে হয় বিক্রিয়াটা দেখে? এরকম কোনো বিক্রিয়া কি তোমরা পেয়েছিলে এর আগে? যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবা। তো চলো আমরা একটু দেখি এখানে আসলে প্রভাবক হিসেবে কি কাজ করতেছে। এসি যখন বিক্রিয়া করেছিল এদের বিক্রিয়া করতে কোনো আপত্তি নেই, এরা বিক্রিয়া করে ফেলেছে। বিসি বিক্রিয়া করতে গিয়ে কোনো বিক্রিয়া হচ্ছে না। যখন তিনটাকে একসাথে বিক্রিয়া করানো হচ্ছে তখন কিন্তু দেখো যে বি আর সি এর বিক্রিয়া কিন্তু ই তৈরি হচ্ছে। তাহলে বি আর সি এর বিক্রিয়া আগে কোনো বিক্রিয়া উৎপাদ তৈরি হয় নাই, এখন উৎপাদ তৈরি হচ্ছে কার প্রভাবে? এই ক্ষেত্রে দেখা যায় যে বি এবং সি এইখান থেকে ই তৈরি হতে যার প্রভাবে এটা হয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি এ। তাহলে এই এ বস্তুটা থাকার কারণেই বি এবং সি এর বিক্রিয়াটা সম্পন্ন করতে পারছে। তাই আমরা বলবো এই এ পদার্থটাকে বলবো হলো আবিষ্ট প্রভাবক। তো চলো আমরা রিয়েল একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল থেকে আমরা আসলে এই আবিষ্ট প্রভাবকটা বুঝতে পারবো। তো চলো আমরা এখানে তিনটা বিক্রিয়ক নেব, যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইড এবং অক্সিজেন। তো আমরা এই তিনটা বিক্রিয়কের মধ্য থেকে বের করব যে কে আবিষ্ট প্রভাবক হবে। তো প্রথমে আমরা যেটা করব যে সোডিয়াম সালফাইডের সাথে Na2SO3 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে দেখি, দেখা যায় Na2SO4 তৈরি হয়। ওকে ফাইন। আমরা যদি এখন দেখি যে Na3SO3 প্লাস O2 এর সাথে বিক্রিয়া করে দেখি, সেখানে কিন্তু কোনো রিঅ্যাকশন হয় না। কিন্তু যখন আমি তিনটাকে একসাথে বিক্রিয়া করাচ্ছি, যেমন Na2SO3 প্লাস Na3SO3 আর হলো O2, তখন যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা হলো
এই পদার্থটা তৈরি হবে Na2SO4 এবং এখান থেকে এটিও জারিত হয়ে সোডিয়াম আর্সেনাইড জারিত হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম সালফাইড কে আমরা বলতে পারি আবিষ্ট প্রভাবক। তো আশা করি তোমরা বিক্রিয়ায় বিভিন্ন ধরনের প্রভাবক আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দেখো সোডিয়াম সালফাইডের কেউ কিন্তু ডি ব্লকের অন্তর্ভুক্ত না, আমরা ডি ব্লকের অবস্থান থেকে এদের অন্তর্ভুক্ত না। এখানে কিন্তু এই পদার্থটা টোটালি কিন্তু ডি ব্লকের বাইরে কিন্তু প্রভাব হিসেবে কাজ করছে। তো আমরা এখান থেকে যে চারটা যে প্রভাবক নিয়ে আলোচনা করলাম, তো চারটা প্রভাবকের মধ্যে প্রথম দুটো তোমরা 9-10 শিখেছিলে। আজকে তোমরা নতুন দুটো প্রভাবক শিখলে। আশা করি এই প্রভাবকগুলো তোমরা বিক্রিয়া দেখে আশা করি চিনতে পারবে। তো তোমরা প্রভাবকগুলো যখন শিখলে তখন তোমাদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, যে সেটা হলো যে কিছু কিছু পদার্থ আছে যারা তোমাদের এই ব্যবহৃত প্রভাবকগুলোকে অনেক কার্যকরী করতে পারে। আবার এমনও কিছু প্রভাবক আছে যারা কি করে অন্য আরেকটা প্রভাবকের ক্রিয়াকে নষ্ট করে দেয়। তো প্রভাবকেরও কিন্তু আবার একটা প্রভাবক আছে যারা ধরো প্রভাবন ক্রিয়াটাকে বৃদ্ধি করতে পারে, আবার প্রভাবন ক্রিয়াটাকে নষ্ট করতে পারে। তো যখন তোমরা প্রভাবককে চিনে ফেলেছো তাহলে তোমাদেরকে আরেকটা জিনিস চিনতে হবে, সেটা হলো যে প্রভাবকের কিছু সহায়ক পদার্থ আছে যারা প্রভাবকের স্পিডটাকে বাড়াতে পারে বা প্রভাবকের ক্রিয়া কৌশলটাকে আরো অনেক বেশি প্রমোট করতে পারে। তো যারা প্রমোট করতে পারে এরকম পদার্থকে বলা হবে ওই প্রভাবকের প্রভাবক সহায়ক। আবার কিছু কিছু পদার্থ আছে যারা ধরো তোমার বিক্রিয়ার যে প্রভাবকটা তুমি নিয়েছো ওই বিক্রিয়ার ওই প্রভাবক যেন আর কোনো কাজ করতে না পারে, তো বাহির থেকে আমি যদি অন্য একটা পদার্থ যোগ করে দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিক্রিয়াটা স্বাভাবিকভাবে যেটা ঘটতেছিল সেভাবেই ঘটবে, প্রভাবকের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। তো যে পদার্থ বাহির থেকে দেওয়ার কারণে উপস্থিত কোনো প্রভাবকের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেই পদার্থটাকে বলা হবে প্রভাবক বিষ। অর্থাৎ প্রভাবকের যে প্রভাবকগুলো আছে তারা আবার দুই রকম, একটা হলো প্রভাবকের সহায়ক আর একটা হবে প্রভাবকের বিষ। তো চলো এটা নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন হয় যে প্রভাবকের সহায়ক এবং প্রভাবক বিষ নিয়ে তোমরা আলোচনা করো। তো চলো আমরা একটু দেখি যে প্রভাবকের সহায়ক কারা কারা। তো তোমাদেরকে আমি দুটো বিক্রিয়া লিখলাম, একটা হলো যে নাইট্রোজেনের এবং হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামোনিয়া উৎপাদন করতে গিয়ে যে হেবার পদ্ধতিটা নিয়েছিলাম, সেই হেবার পদ্ধতিতে আমরা জানি যে নিকেল নামে একটা প্রভাবক দেওয়াতে কি হয়, বিক্রিয়াটার উৎপাদন বেড়ে যায়। তো আরেকটা বিক্রিয়া আমরা দেখেছি যে অসল পদ্ধতিতে আমরা সালফুরিক অ্যাসিড যখন আমরা তৈরি করছিলাম, সালফুরিক অ্যাসিড তৈরির জন্য বিক্রিয়াটা ছিল সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, যে বিক্রিয়া সালফার ডাইঅক্সাইডের সাথে কি হয় আমরা পানি যুক্ত করে প্রয়োজন মতো আমরা কি করি সালফুরিক অ্যাসিড তৈরি করি। তো এই বিক্রিয়াটাও কিন্তু দেখা যায় যে আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম ইউজ করেছি। তো আমি দুটো ভিন্ন ভিন্ন বিক্রিয়াতে দেখাইলাম যে এখানে প্রভাব হিসেবে নিকেল এবং এখানে প্রভাব হিসেবে প্লাটিনাম ইউজ হচ্ছে। এখন তুমি যদি বাহির থেকে অন্য একটা পদার্থ যদি এই দুটো বিক্রিয়ার মধ্যে যোগ করে দাও তাহলে দেখা যাবে যে এমন একটা পদার্থ তুমি যোগ করলে, যোগ করার পরে এই নিকেল যে প্রভাবন কাজটা করতেছিল ওর প্রভাবনের কাজটা আরো অনেক গুণ বেড়ে গেল। তবে যে পদার্থটা আমি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যোগ করলাম বাইরে থেকে, ধরো সেখানে আমরা সাধারণত যেটা করে থাকি মলিবডেনাম নামে একটা মৌল আছে, তোমরা এটা পর্যায় সারণীতে দেখবে। মলিবডেনাম নামে যে বস্তুটা আছে সেটা যদি তুমি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করো তাহলে দেখা যাবে এই মলিবডেনামের কাজটাই হলো যে নিকেলটাকে স্পিড আপ করা, অর্থাৎ নিকেলের যে প্রভাবন কাজটা আছে এটাকে স্পিড করে অ্যামোনিয়ার উৎপাদনটা আরো অনেক গুণ বাড়িয়ে দাও। তো তোমার কাছে যদি নিকেল চূর্ণ থাকে তো তুমি নিকেল চূর্ণ দিয়ে চাচ্ছ কি অ্যামোনিয়া উৎপাদন বাড়াইতে। এখন তুমি যেখানে এক বালতি বা একটা নির্দিষ্ট পরিমাণ নিকেল দিলেই যে তোমার বিক্রিয়া বেড়ে যাচ্ছে, তুমি যত বেশি নিকেল দেও না কেন বিক্রিয়া দেখতেছো যে আর বাড়ানো যাচ্ছে না, তোমার আরো বৃদ্ধি করা দরকার। তো নিকেল যদি শুধুমাত্র বিক্রিয়া বৃদ্ধি করতে একা একা না পারে তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করি মলিবডেনাম দিয়ে আমরা বিক্রিয়ার স্পিডটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিই। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আসো, এখানে একটা বিক্রিয়া আছে যেটা অসল পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রভাব হিসেবে প্লাটিনাম নেই। তো এখন যদি তুমি এই বিক্রিয়াটাতে আর্সেনিক অক্সাইড যোগ করো তাহলে দেখা যায় যে এই বিক্রিয়াটাতে প্রভাবক ইউজ না করলে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড যে স্পিডে তৈরি হতো
প্রভাবক দেওয়ার কারণে স্পিডটা একটু বেড়ে গিয়েছিল, কিন্তু আর্সেনিক অক্সাইড দেওয়ার পরে এই প্লাটিনামের যে কার্যকারিতা এটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ প্লাটিনাম আসার কারণে বিক্রিয়ার স্পিড যে বেড়েছিল স্বাভাবিক অবস্থা থেকে, এই আর্সেনিক অক্সাইড আসার পরে প্লাটিনাম আর কাজ করতে পারে না, প্লাটিনামের কার্যক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন এই বিক্রিয়াটা কি হয়ে যায়, স্বাভাবিক বিক্রিয়ার যে হার, ওই বিক্রিয়ার হারে বিক্রিয়াটা ঘটতে থাকে। অর্থাৎ প্লাটিনাম দিয়ে আমি বিক্রিয়ার প্রভাবন বাড়িয়ে, বিক্রিয়ার স্পিড বাড়িয়ে উৎপাদনটা বাড়াচ্ছিলাম, কিন্তু এই আর্সেনিক অক্সাইড দেওয়ার ফলে উৎপাদনটা কি হয়ে যায়, তখন স্বাভাবিক বিক্রিয়ার মতো হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে উৎপাদন আর বৃদ্ধি হয় না। তো এই জন্য আর্সেনিক অক্সাইডকে আমরা প্রভাবকের বিষ বলে থাকি। তো প্রভাবক এবং প্রভাবকের সহায়ক বা প্রভাবকের বিষ কারা কারা, এটা আমি তোমাদের অনলাইন বা অফলাইন যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো তোমরা এই অংশগুলো যদি বুঝে থাকো, যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এরপরে যখন ক্লাসগুলো করবো তো সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলো, আমরা এতক্ষণ তো দেখলাম যে প্রভাবক কারা বা প্রভাবকের সহায়ক বা প্রভাবকের প্রভাবক কারা কারা আছে, কিন্তু আমাদের এখন একটা জিনিস অজানা থেকে আছে, সেটা হলো যে একটা প্রভাবক অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। একটা প্রভাবক বিক্রিয়া যখন আসে তখন বিক্রিয়া অ্যাকচুয়ালি কি কাজ করে যার কারণে তার বিক্রিয়ার স্পিডটা বেড়ে যায় অথবা বিক্রিয়ার স্পিডটা কমে যায়। তো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি, চলো। তো প্রভাবকের ক্রিয়া কৌশল শেখার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো যে সমসত্ব প্রভাবনটা কি। সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল মানে আমরা যত প্রভাবকগুলো দেখেছি পর্যন্ত, তো সেই সকল প্রভাবকের কাজকর্মকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো সমসত্ব আর একটা হলো অসমসত্ব। তো আমরা এই পর্যন্ত যতগুলো প্রভাবকের কাজকর্ম দেখেছি, এই সবগুলো প্রভাবককে সাধারণত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো যে সমসত্ব ভাবে প্রভাবন কাজ করে, আর কিছু প্রভাবক আছে তারা কাজ করে কি অসমসত্ব প্রভাবক হিসেবে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো প্রভাবক তুমি পাবে সবগুলোর কোনো না কোনো একটা এই সমসত্ব প্রক্রিয়া অথবা অসমসত্ব প্রক্রিয়ায় কাজ করে। তো প্রভাবনে এই যে দুটো প্রক্রিয়া দ্বারা যে কাজ করে, এটা আসলে কি? সমসত্ব প্রক্রিয়া হলো যে আমরা যখন একটা বিক্রিয়ার প্রভাবক নিচ্ছি, সে প্রভাবকটা হতে পারে কঠিন পদার্থ, সে প্রভাবকটা হতে পারে গ্যাস, বা সে পদার্থ হতে পারে কি জলীয় দ্রবণ অথবা লিকুইড, বা যে কোনো কিছু হতে পারে। তো এই প্রভাবকটা কেমন হবে? প্রভাবকটা কি আসলে সলিড হবে না লিকুইড হবে না অ্যাকুয়াস হবে না গ্যাসীয় হবে, কি হবে, সেটার উপর ভিত্তি করে আমরা এই সমসত্ব বা অসমসত্ব বলে থাকি। তো তোমরা খাতায় নোট করো যে একটা বিক্রিয়ায় প্রভাবক সাধারণত দুটো পদ্ধতিতে হয়, একটা হলো সমসত্ব প্রক্রিয়া আর একটা হলো অসমসত্ব প্রক্রিয়া। তো কোন একটা প্রভাবক লিকুইড হতে পারে, কঠিন হতে পারে, গ্যাসীয় হতে পারে, জলীয় হতে পারে, যে কোনো টাইপেরই প্রভাবক আসতে পারে। বাট যে টাইপেরই আসুক না কেন, তোমার এই বিক্রিয়ার মধ্যে যারা যারা উপস্থিত আছে, যেমন তুমি যে বিক্রিয়াটা করতে যাচ্ছ বা যে বিক্রিয়া তুমি প্রভাবকটা নিতে যাচ্ছ, সেই বিক্রিয়ক পদার্থ এবং সেই বিক্রিয়ক পদার্থ থেকে যে উৎপাদটা তৈরি হবে, এই উৎপাদ, বিক্রিয়ক এবং তুমি যে প্রভাবকটা নিচ্ছ, এরা তিনজনই যদি একই দশায় থাকে, যেমন আমি যদি বলি যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক, এই তিনটা পদার্থই যদি তোমার গ্যাসীয় অবস্থায় থাকে, ধরো বিক্রিয়ক পদার্থটা গ্যাসীয়, যে উৎপাদ তৈরি হচ্ছে সেও গ্যাসীয়, প্রভাবক যাকে নিয়েছো সেও গ্যাসীয়, অথবা লিকুইড, ধরো যে বিক্রিয়ক পদার্থটা তুমি নিলে লিকুইড, অথবা উৎপাদ নিলে তুমি সেটাও লিকুইড তৈরি হচ্ছে, প্রভাবক যাকে নিয়েছো সেও একটা লিকুইড প্রভাবক নিয়েছো, অথবা কি হতে পারে জলীয় দ্রবণ হতে পারে না অ্যাকুয়াস, অর্থাৎ কোন একটা প্রভাবক জলীয় হতে পারে, বিক্রিয়ক হতে পারে, উৎপাদ হতে পারে, এরা কি সবাই জলীয় হতে পারে। তো যদি এরকম হয় যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক তিনটাই একই দশায়, হয় গ্যাস, নয় লিকুইড, নয় জলীয়, তাহলে সেই ক্ষেত্রে যে প্রভাবকটা কাজ করবে বা যে ক্ষেত্রে যে প্রভাবকটা হবে, এটাকে বলা হবে সমসত্ব প্রভাবক। আর অসমসত্ব প্রভাবকটা কি, তাহলে তোমরা বুঝতে পারছো। অসমসত্ব হলো যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক এরা কেউই কোনো নির্দিষ্ট অবস্থায় নেই, অর্থাৎ কেউ একজন আছে গ্যাস, কেউ একজন তরল, কেউ একজন জলীয়,
কেউ জন আছে তোমার হলো কঠিন, যেমন আমরা অ্যামোনিয়া উৎপাদন করতে গিয়ে দেখেছি যে নাইট্রোজেন বা হাইড্রোজেন গ্যাসীয় হলো, অ্যামোনিয়া গ্যাসীয় হলো, আমরা সেখানে কিন্তু কি করতেছি, আয়রন গুঁড়ো দিয়ে দিচ্ছি বা নিকেল চূর্ণ দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু নিকেলের চূর্ণটা কিন্তু কঠিন পদার্থ। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে যে সকল বিক্রিয়া প্রভাবক গুলো আর বিক্রিয়ক আর উৎপাদ এরা যদি একই দশায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অসমসত্ব প্রভাবক। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বিক্রিয়ক, আমি আর লিখতে যাচ্ছি না, ধরো বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক এরা যদি ভিন্ন দশায় থাকে, তাহলে যে প্রভাবনটা কাজ করবে বা যে প্রভাবকটা যে কাজটা করবে সেই কাজটাকে বলা হবে অসমসত্ব প্রভাবক। তাহলে আমরা চলো যে কাজগুলো যে দেখবো যে একটা প্রভাবক যে কাজ করে অ্যাকচুয়ালি কাজটা যখন করে কিভাবে করে। তো সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে আমরা দেখবো সে কিভাবে কাজ করে, আর অসমসত্ব প্রভাবনের সময় সে অ্যাকচুয়ালি কিভাবে বিক্রিয়া প্রভাব হিসেবে কাজ করে, এটা আমরা দেখবো। তো সমসত্ব প্রভাবক হিসেবে আমি তোমাদেরকে দুটো বিক্রিয়া লিখেছি। যেমন এখানে দেখো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গঠন করতেছে। তো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে সালফার ট্রাইঅক্সাইড যখন গঠন করে, তো সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এরা কিন্তু সবাই গ্যাস। আমি এখানে প্রভাবক হিসেবে নাইট্রোজেন অক্সাইডকে নিয়েছি, সেও কিন্তু গ্যাস। তো এই ধরনের বিক্রিয়াকে আমি বলতে পারি সমসত্ব প্রভাবক বিক্রিয়া। নিচে একটা বিক্রিয়া আছে, সেটা হলো দেখো সুক্রোজ আছে জলীয় অবস্থায়। এখান থেকে কি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনেরই কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব জৈব রসায়নের মধ্যে। ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে জৈব রাসায়নিক ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত থাকবে আশা করি, তখন সেখানে তোমরা এগুলো ভালো করে জানতে পারবে ইনশাআল্লাহ। তো এই বিক্রিয়াতে আমি প্রভাবক হিসেবে একটা অ্যাসিড নিয়েছি, যে অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা কি একটা জলীয় দ্রবণে থাকে। তো এই ধরনের বিক্রিয়া বা এই টাইপের বিক্রিয়া এগুলো কিন্তু সমসত্ব প্রভাবনের বিক্রিয়া। তো সমসত্ব প্রভাবনের বিক্রিয়ার মধ্যে আমি যে কোনো একটা এই বিক্রিয়াটা আমি দেখাবো যে কিভাবে এই নাইট্রোজেন অক্সাইড গ্যাসীয় অবস্থায় থেকে এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করতেছে। চল, তো সমসত্ব প্রভাবনের বিক্রিয়াটা আমি এখানে দেখালাম, আর এই ক্রিয়া কৌশলটা আমি এখানে দেখাচ্ছি। তো কিভাবে অ্যাকচুয়ালি এই নাইট্রোজেন অক্সাইডটা বিক্রিয়ায় কাজ করে। লক্ষ্য করো, এই নাইট্রোজেন অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করতে পারে, NO2 গঠন করে। নাইট্রোজেন অক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে NO2 গঠন করতে পারে। এখানে যে উপস্থিত অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেই NO2 গঠন করে। এই উৎপন্ন NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এর সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়। তো এই সালফারের সাথে বিক্রিয়া করে এখানে সালফার ট্রাইঅক্সাইড গঠন করে এবং NO গঠন করে। তো আমি কি করি, নাইট্রিক অক্সাইডকে যখন এর সাথে বিক্রিয়া করাই, তখন দেখা যায় এই অক্সিজেনের বন্ধন ভাঙতে যে শক্তি লাগতো, সালফার ডাইঅক্সাইডের এই বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগতো, এই শক্তিটা আর এই নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার কারণে আর এই শক্তিটা প্রয়োজন হচ্ছে না। আমি কথাটা একটু সহজ করে বলার চেষ্টা করি যে স্বাভাবিকভাবে এই বিক্রিয়াটা হতে গেলে বিক্রিয়ক পদার্থের বন্ধন যদি না ভাঙে তাহলে কিন্তু উৎপাদ তৈরি হবে না। এখন বিক্রিয়ক পদার্থের বন্ধন ভাঙতে গিয়ে যদি আমাকে অনেক বেশি শক্তি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার উৎপাদনটা কিন্তু কমে যায়। তো এখানে অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইডের যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো অনেক শক্তিশালী হয়। আমি যদি এদেরকে ভেঙে সালফার ডাইঅক্সাইড তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে অনেক বেশি তাপ দিতে হবে এবং উৎপাদন কিন্তু আমি সে অনুযায়ী পাচ্ছি না। কিন্তু এই কাজটার জন্য আমি যেটা করেছি সেটা হলো যে নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করেছি। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করার ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড খুব দ্রুত তৈরি হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে দেখা যায় অক্সিজেনের বন্ধনটা ভাঙার কোনো প্রয়োজন হচ্ছে না। নাইট্রিক অক্সাইড যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড গঠন করতেছে, তখন সেই ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করতে গিয়ে আর অক্সিজেন ভেঙে সালফার ডাইঅক্সাইড তৈরি করার প্রয়োজন হচ্ছে না। ফলে আমার এখানে কিন্তু শক্তিটা খুব একটা বেশি প্রয়োজন হবে না। তো এই জন্য এইভাবে আমরা কি করি, একটা বিক্রিয়া তোমার প্রবাহকে ব্যবহার করে থাকি যেন বিক্রিয়ার বন্ধন শক্তিটা বা সক্রিয়ণ শক্তিটা যেন কমানো যায়। তো তুমি লক্ষ্য করো যে স্বাভাবিকভাবে যদি আমি এই বিক্রিয়াটা সংঘটিত করাতাম, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ হিসেবে ছিল কে,
সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন ছিল, এবং উৎপাদ হিসেবে কে তৈরি হতো? সালফার ট্রাইঅক্সাইড তৈরি হতো। তো এই বিক্রিয়াতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটো যখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে যখন একটা নির্দিষ্ট শক্তি অর্জন করবে, দেন তখন কি হবে? সালফার ট্রাইঅক্সাইড গঠন হবে। কিন্তু আমি যখন নাইট্রিক অক্সাইড দিলাম, নাইট্রিক অক্সাইড দেওয়ার ফলে এই অক্সিজেনের সাথে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করলো। তখন সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো যখন বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত থাকে, তখন এটাকে ভাঙতে কিন্তু খুব একটা শক্তির প্রয়োজন হয় না। তখন কিন্তু দেখা যায় বিক্রিয়ার শক্তিটা তখন কি হয়? আস্তে আস্তে নিচে নেমে আসে, এবং তখন কিন্তু আমার বিক্রিয়াটা খুব দ্রুত সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারে। তো এভাবে একটা বিক্রিয়ার সালফার ডাইঅক্সাইড থেকে বা একটা বিক্রিয়ার প্রভাবকগুলো কি হয়? মাঝামাঝি একটা পদার্থ হিসেবে তৈরি হয়। মানে বিক্রিয়ক পদার্থের মধ্যে এই প্রভাবকটা মাঝামাঝি একটা যৌগ হিসেবে তৈরি হয়, যে যৌগটা কি হয়? অন্যান্য বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে আমার উৎপাদনটা বৃদ্ধি করে। কিন্তু বিক্রিয়ার শুরুতে প্রভাবক যেভাবে নিয়েছিলাম, বিক্রিয়া শেষ করার পরও কিন্তু প্রভাবক সেভাবে ফেরত চলে আসে। অর্থাৎ বিক্রিয়া যখন আমি একটা প্রভাবক নিব, তখন বিক্রিয়া প্রভাবকটা নেওয়ার পরে বিক্রিয়া সংঘটিত হবে খুব দ্রুত, কিন্তু বিক্রিয়া দেখে বোঝা যাবে না যে একটা প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণ করেছে। অ্যাকচুয়ালি বিক্রিয়ার প্রভাবকটা একটা মাঝামাঝি একটা যৌগ তৈরি করে বিক্রিয়াটাকে হেল্প করে, বিক্রিয়াটাকে টেনে সামনের দিকে খুব দ্রুত নিয়ে যেতে সহায়তা করে। তো এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম, এই প্রক্রিয়াটা হলো সমসত্ব প্রভাবনের প্রক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ার যত ধরনের প্রভাবক তোমরা ব্যবহার করবে এবং সেই প্রভাবককে যদি তুমি সমসত্ব অবস্থায় নাও, মানে হলো বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক তিনজনই যদি একই দশায় থাকে, তাহলে তাদের সবার ক্ষেত্রে এই মাঝামাঝি একটা যৌগ তৈরি হবে, যে যৌগটা কি করবে? বিক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ সমসত্ব বিক্রিয়া যতগুলো পাবে বা সমসত্ব প্রভাবনের যতগুলো বিক্রিয়া তোমরা পাবে, সবগুলো প্রক্রিয়া কিন্তু এভাবেই চলবে। অর্থাৎ মাঝামাঝি একটা যৌগ তৈরি হবে। তোমাদের বলেছি যে পৃথিবীতে যত বিক্রিয়া আছে, সব বিক্রিয়া সাধারণত দুই ধরনের প্রভাবনের ফলে হয়। একটা হলো সমসত্ব প্রভাবন, আর একটা হলো যে অসমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবন হলো যে যখন বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক একই দশায় থাকে, আর বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক যদি ভিন্ন দশায় থাকে, তাহলে সেটা হবে অসমসত্ব। তো সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে সকল বিক্রিয়া এই পদ্ধতিতে ঘটবে। অর্থাৎ মাঝামাঝি এমন একটা যৌগ তৈরি করবে প্রভাবক, যে যৌগটা কি করবে? পুরো বিক্রিয়াটাকে স্পিডি করে দেবে, এবং বিক্রিয়ার শুরুতে যে পরিমাণ আমি প্রভাবকটা নিয়েছিলাম, বিক্রিয়ার শেষেও সেই পরিমাণ প্রভাবকটা উপস্থিত থাকবে। তো চলো আমরা দেখি যে নেক্সট যে অসমসত্ব বিক্রিয়াগুলো আছে, যে অসমসত্ব প্রভাবন যে বিক্রিয়াগুলো আছে, সেখানে এই প্রভাবকটা আসলে কিভাবে কাজ করে। তো লক্ষ্য করো যে এখানে আমি দুটো বিক্রিয়া লিখছি তোমাদের কাছে, সেটা হলো যে অসমসত্ব প্রভাবন বিক্রিয়া। আশা করি তোমরা বিক্রিয়া দেখে কিন্তু বুঝে ফেলতে পেরেছো যে এটা আসলে অসমসত্ব প্রভাবন বিক্রিয়াটাই হবে। কেন? কারণ দেখো এখানে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তিনটেই কিন্তু গ্যাস, বাট আমি এখানে প্লাটিনাম চূর্ণ হিসেবে প্লাটিনামের সলিড গুঁড়ো ব্যবহার করেছি, তাই এই প্রভাবনের বিক্রিয়াটা কিন্তু অসমসত্ব প্রভাবন বিক্রিয়া। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো যে ইথিনের সাথে আমি হাইড্রোজেনের বিক্রিয়া করে ইথেন তৈরি করতেছি। তো তিনটেই কিন্তু কি হচ্ছে? এখানে গ্যাসীয়, বাট নিকেল চূর্ণটা কিন্তু আবার একটা কঠিন পদার্থ। তো তোমাদেরকে এই জাতীয় যে প্রভাবন বিক্রিয়াগুলো আছে, তো তোমাদের এই বিক্রিয়াগুলো দেখে কিন্তু এখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে সমসত্ব হচ্ছে না অসমসত্ব হচ্ছে। পৃথিবীতে যত অসমসত্ব প্রভাবনের বিক্রিয়া হবে, সবগুলো কিন্তু একই পদ্ধতিতে হবে। তো চলো আমরা দেখি যে এই অসমসত্ব অবস্থাতে কিভাবে একটা বিক্রিয়ক পদার্থ বা প্রভাবক এরা কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে আমার উৎপাদনটাকে বৃদ্ধি করতেছে। প্রভাবকের কাজ হলো উৎপাদনকে বাড়ানো, তাই অসমসত্ব অবস্থায় একটা প্রভাবক যদি আসে, তাহলে সেক্ষেত্রে ও কিভাবে আমার বিক্রিয়ার স্পিডটাকে বাড়ায়। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনটা নিয়ে একটু আলোচনা করেছিলাম এর আগে ক্লাসগুলো, বা এর তোমার সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো আমি এখানে এই ইথিন থেকে ইথেন এই বিক্রিয়াটাতে কিভাবে নিকেল চূর্ণ প্রভাবকটা কাজ করতেছে এটা আমরা দেখব। ঠিক আছে? তো নিকেল চূর্ণ যে প্রভাব হিসেবে কাজ করতেছে, তোমাদের নিশ্চয় মনে আছে যে নিকেলের ডি অরবিটাল বা নিকেলের যে ডি ব্লক মৌল, এই ডি ব্লক মৌল যে প্রভাব হিসেবে কাজ করে, এটা তোমরা এর আগের চ্যাপ্টারে বা 3 নম্বর চ্যাপ্টারে দেখে এসছো। তো
তো 3 নম্বর চ্যাপ্টারে আমার ছিল যে ডি ব্লক মৌলসমূহের ডি অরবিটাল যদি ফাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাঁকা অরবিটাল গুলোতে কিন্তু লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যোগ ঢুকে যায় এবং সেখানে তারা কিন্তু এক ধরনের বন্ধন গঠন করে। সেই বন্ধনটার নাম কি ছিল? আশা করি তোমাদের মনে আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই নিকেল বা প্রভাবক বা ডি ব্লক মৌলসমূহের সাথে যারা লিগ্যান্ড যুক্ত হয় তারা কিন্তু এক ধরনের বন্ধন গঠন করতে পারে এবং সেটা খুব সহজে গঠন করতে পারে। তো নিকেল যদি না আসতো তাহলে এখানে বিক্রিয়াটা যে স্পিডে চলতো, নিকেল আসার কারণে এখানে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে নিকেল প্রভাবকেরও কিন্তু একটা ডি অরবিটাল আছে। তো এই ডি অরবিটালটা কেমন চলো আমরা একটু দেখি। নিকেলের বাইরের কক্ষপথে 3d8 4s2, এটা হলো বাইরের কক্ষপথের অবস্থা। তো নিকেল যদি বাইরের কক্ষপথে এই অবস্থায় থাকে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 4s2 এর কারণে তোমার এখানে দুটো অরবিটাল, এটা হলো 4s2, আর 3d অরবিটালের ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে 8টা যেহেতু, ফলে কি হয়, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এই 8টা অরবিটাল যখন এখানে যুক্ত হচ্ছে, সরি 8টা ইলেকট্রন বাইরে ডি অরবিটালে আসে বিধায় যখন কোন একটা লিগ্যান্ড আসতে চায় তখন কি হয়, আমরা বলেছিলাম যে লিগ্যান্ড আসার মুহূর্তে এই নিকেলের কি হয়, বাইরের কক্ষপথে যে বেজর ইলেকট্রন গুলো ছিল সেগুলো কি হয়, একত্রিত হয়ে যায়। তখন এই দুটো বেজর ইলেকট্রন একত্রিত হয়ে তারা একটা যুগ্ম গঠন করে এবং এই একটা অরবিটাল ফাঁকা করে দেয় এবং এই ফাঁকা অরবিটালের মধ্যে কোন একটা লিগ্যান্ড গিয়ে তার সাথে কি হয়, যুক্ত হয়। তো এখানে দেখো যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানে বিক্রিয়ক পদার্থের মধ্যে কেউ না কেউ এই নিকেলের সাথে লিগ্যান্ড হিসেবে যুক্ত হবে। তো নিকেলের সাথে লিগ্যান্ড হিসেবে যুক্ত হয় সাধারণত এই বিক্রিয়াতে দেখা যায় হাইড্রোজেন। তো হাইড্রোজেন যখন নিকেলের সাথে যুক্ত হয়, হাইড্রোজেন তখন কি হয়, হাইড্রোজেন এখানে তার ইলেকট্রন গুলোকে দিয়ে দেয়, হাইড্রোজেন তার ইলেকট্রন গুলোকে এখানে শেয়ার করে দেয়। এখানে লক্ষ্য করো যে হাইড্রোজেন নিকেলের সাথে যুক্ত হয়ে এই এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে। তো হাইড্রোজেন যদি এরকম একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে যৌগটা গঠিত হয় সেটা হলো যে নিকেল হাইড্রোজেন, এরকম একটা বন্ধন এখানে আমরা পাই। তো এই বন্ধনটা কি হয় পরবর্তীতে, যেটা হয় যে এই পরবর্তীতে এই ইথিনের সাথে যুক্ত হয়। স্বাভাবিকভাবে হাইড্রোজেন কিন্তু এর সাথে যুক্ত হতে পারত, কিন্তু নিকেল থাকার কারণে নিকেলের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এই যৌগটা গঠন করলো। এই যৌগটা পরবর্তীতে বিক্রিয়ক হিসেবে এই ইথিনের সাথে বিক্রিয়া করে। এই ইথিনের সাথে বিক্রিয়াটা দেখাচ্ছে, ইথিনের সাথে বিক্রিয়া করে এই যে যে হাইড্রোজেনটা এর সাথে যুক্ত অবস্থায় আছে, এই যুক্ত অবস্থায় হাইড্রোজেনটা কি হয়, এই ইথিনের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা একে দিয়ে দেয়, একটা কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, তখন CH2 CH3 এরকম একটা যৌগ গঠন করে। তখন এই কার্বনের দুটো কার্বনের যে কোনো একটা কার্বনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায়, ফলে CH3 গঠন করে এবং ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বন্ডে পরিণত হয়। আর এখানে নিকেলটা কি হয়, আলাদা হয়ে যায়। যদিও এখানে নিকেলটা আলাদা হয়ে যায়, এই যৌগটা কিন্তু এই নিকেলের সাথে এখানে লেগে থাকে। অর্থাৎ আমি যখন হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়েছিল তখন এই হাইড্রোজেন সংবলিত এই পুরো যৌগটা যখন ইথিনের সাথে যুক্ত হয়ে এই যৌগটা গঠন করছে, এই যৌগটা তখন নিকেলের এই ডি অরবিটালের সাথে লেগে থাকে। এখানে নিকেলের সাথে এই যৌগটা লেগে থাকে, তখন এখানে কি হয়, CH2 CH3, অর্থাৎ নিকেলের এই ডি অরবিটালের সাথে ও লেগে থাকে, অর্থাৎ এখান থেকে সে ছুটে যেতে পারে না খুব স্বাভাবিকভাবে। তো যখন আমি বাইরে থেকে, যেহেতু এটা একটা এই বিক্রিয়াটা উৎপাদন করতে গিয়ে বা এই বিক্রিয়া চালাতে গেলে আমাকে কিছু পরিমাণ তাপ দিতে হয় বা কিছু পরিমাণ সংঘর্ষ বাড়াতে হয়। তো লক্ষ্য করো, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন এবং এই ইথিন এরা যখন বিক্রিয়া করতে চায় তখন কিন্তু দেখা যায় ইথিনটা কিন্তু অনেক বড় অণু, হাইড্রোজেন কিন্তু ছোট। যখন দুটো বিক্রিয়ার সংঘর্ষ হবে, আমি তোমাদেরকে লাস্ট ক্লাস দেখিয়েছিলাম যে সংঘর্ষ তত্ত্বে সংঘর্ষ হতে গেলে একটা নির্দিষ্ট শক্তিতে হতে হবে এবং একটা নির্দিষ্ট দিক থেকে হতে হবে। তো এটা যেহেতু অনেক বড় একটা অণু, তাই এই হাইড্রোজেনটা যদি এই বড় অণুর সাথে সংঘর্ষ করে বিক্রিয়া করতে চায় তাহলে দেখা যায় তার দিক বিন্যাসের কারণে অনেক সংঘর্ষ কি হয়, ফেল করে।
কিন্তু যখন এই নিকেল হাইড্রাইড গঠন করে, নিকেল হাইড্রাইডের সাথে এই ইথিনের বিক্রিয়ায় এরকম একটা ইথাইল মূলক যখন গঠন হয়, এই ইথাইল মূলকটা কিন্তু নিকেলের সাথে লেগে থাকে। এই অবস্থায় নিকেলের সাথে যে ইথাইল মূলকটা লেগে আছে, এই অবস্থায় সংঘর্ষটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তখন আরো বৃদ্ধি পায়। অর্থাৎ এখন যদি তোমার কোনো কারণে একটু পরিমাণ শক্তি এসে কেউ যদি ওকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হয়, ও কিন্তু বিক্রিয়া অংশগ্রহণটা আরো অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ সংঘর্ষ এখন অল্প শক্তিতে সংঘর্ষ হলেও এই কি করে বিক্রিয়া তৈরি করতে পারে। তো এই অবস্থায় কিন্তু বিক্রিয়াটা করা কিন্তু খুব কঠিন ছিল, কারণ তার দিক বিন্যাসটা ছিল প্লাস তার ডাবল বন্ড ছিল, দুটো বন্ড ছিল। এই দুটো বন্ড এবং দিক বিন্যাস দুটো মিলিয়ে সংঘর্ষ হাইড্রোজেনের সাথে করাটা খুব কঠিন ছিল। কিন্তু এখন যেহেতু ডাবল বন্ড ভেঙে গেছে, তারপরে কি হয়েছে, যে নিকেলের সাথে মানে খুব দুর্বল একটা বন্ধনে কিন্তু এই ইথাইল মূলকটা লেগে আছে। অর্থাৎ দিক বিন্যাসটা এখন যাই হোক না কেন, আমি অল্প শক্তি পাওয়া মাত্র এই সংঘর্ষতে কিন্তু আমার অনেক বেশি বেশি করে কি হবে, বিক্রিয়া উৎপাদটা তৈরি হবে। আশা করি তোমরা এই পুরো প্রক্রিয়ার প্রভাবটা ধরতে পারছো। তো এই অবস্থায় যখন থাকে, এই অবস্থার সাথে যখন হাইড্রোজেন অণুগুলো এসে যুক্ত হতে থাকে বা হাইড্রোজেন গুলো যখন একসাথে ধাক্কা লাগে, তখন কিন্তু ইজিলি এরা বিক্রিয়া অংশগ্রহণ করে CH3 এই CH2 এর সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেনে বিক্রিয়া করে সেক্ষেত্রে CH3 ইজিলি গঠন করতে পারে। অসমসত্ব প্রবাহন প্রক্রিয়া যে 4টা ধাপ তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো খাতাটা নাও, নিয়ে 4টা ধাপ খুব সুন্দর করে নোট করো, তাহলে তোমাদের জন্য এই পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করা সহজ হবে। তো চলো আমরা দেখি 4টা ধাপগুলো কি কি। প্রথম ধাপটা ছিল যে নিকেল বা এখানে ডি অরবিটালের সাথে কি হয়, বিক্রিয়ক পদার্থের মধ্যে কেউ না কেউ কি করে, লিগ্যান্ড হিসেবে কাজ করে এবং লিগ্যান্ড হিসেবে কি হয়, ডি অরবিটালের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে প্রভাবকের ডি অরবিটালে বিক্রিয়ক সমূহের যে কোনোটি লিগ্যান্ড হিসেবে যুক্ত হয়ে অস্থায়ী যৌগ গঠন করে। তাহলে প্রথম ধাপের বিক্রিয়াটা কেমন হবে? প্রথম ধাপের বিক্রিয়াটা হলো যে নিকেলের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি হয়, নিকেল হাইড্রাইড নামে একটা অস্থায়ী যৌগ গঠন হয়। ঠিক আছে, তাহলে নিকেলের সাথে বিক্রিয়া নিকেল হাইড্রাইড একটা অস্থায়ী যৌগ গঠন হয়। এটা হলো আমাদের প্রথম ধাপ। তো চলো এরপর আমরা দেখি দ্বিতীয় ধাপটা কি। দ্বিতীয় ধাপে হলো এই নিকেল হাইড্রাইড পরবর্তীতে ইথিনের সাথে বিক্রিয়া করে। তাহলে নিকেল হাইড্রাইড ইথিনের সাথে বিক্রিয়া করে একটা ইথাইল মূলক গঠন করে। ইথাইল মূলকটা কি রকম গঠন করে? এরকম একটা ইথাইল মূলক গঠন করে যা নিকেলের সাথে লেগে থাকে। ঠিক আছে, তাহলে নিকেলের সাথে যখন লেগে থাকবে তখন এই ইথাইল মূলকের সাথে তার সংঘর্ষ পাওয়ার পরিমাণটা কিন্তু এখন বেড়ে গেল। অর্থাৎ বন্ধনটা আগে দ্বিবন্ধন ছিল, এখন কি হয়ে গেল, একক বন্ধনে পরিণত হলো। ফলে সংঘর্ষের যে শক্তিটা, এখন অল্প শক্তিতে বন্ধন কিন্তু ভেঙে যেতে পারে। তো এই যে একটা ইথাইল মূলক তৈরি হলো, এই ইথাইল মূলকের সাথে যদি আমার এখানে নিকেল হাইড্রাইড কয়টা তৈরি হয়েছিল, 2টা তৈরি হয়েছিল না? একটা যখন বিক্রিয়া করছে তখন এই ইথাইল মূলক পাওয়া গেছে, আরেকটা যখন নিকেল হাইড্রাইড বিক্রিয়া করবে তখন এই ইথাইল মূলকটা পরিপূর্ণভাবে ভেঙে গিয়ে ইথেন গঠন করবে। তো এই ইথেনটা গঠন হলেও ইথাইল মূলক যেভাবে নিকেলের সাথে লেগেছিল, এই ইথেনটাও কি হবে, নিকেলের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে অরবিটালের সাথে এই CH3 যুক্ত হয়ে বসে থাকবে। অর্থাৎ এটা কিন্তু তৈরি হওয়া মাত্র যে ছুটে চলে যাবে তা কিন্তু না, এটা কিন্তু প্রভাবকের সাথে লেগে থাকবে।
এবং এই ক্ষেত্রে দেখো প্রথম এই অবস্থায় যখন ছিল তখন এই অরবিটালের সাথে এই CH3 কিন্তু নিকেল হাইড্রাইডের সাথে যখন ইথিন বিক্রিয়া করলো তখন এই ইথাইল মূলকটা একক বন্ধন দিয়ে যুক্ত ছিল। এই অবস্থায় স্বাভাবিক অবস্থায় যে শক্তিটা দরকার ছিল তার থেকে অল্প শক্তিতে কিন্তু এই বন্ধনটা ভেঙে যেত। আবার যখন নিকেল হাইড্রাইড আরো বিক্রিয়া করে এটাকে একবারে বন্ধনহীন করে ফেললো তখন কিন্তু অল্প শক্তিতে কিন্তু দেখা যাচ্ছে যে ইথেনটা কিন্তু বের হয়ে আসতেছে, অর্থাৎ অল্প শক্তিতে কিন্তু ধীরে ধীরে ইথেন তৈরি হচ্ছে। তৃতীয় ধাপে যেটা হয়, এই সংঘর্ষের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। তো ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পরিমাণ যখন শক্তিটা আসে তখন এই শক্তিতে এই CH3 এইটা যখন নির্দিষ্ট পরিমাণ শক্তি পেয়ে যায় তখন শক্তি পেয়ে গেলে CH3 এবং CH3 এই বন্ধনটা তখন কি হয়, পুরোপুরি নিকেল থেকে ছিন্ন করে সে উৎপাদ হিসেবে তৈরি হয় আর নিকেল আলাদা থেকে যায়। অর্থাৎ যোগের মধ্যে নিকেলটা তখন প্রভাব হিসেবে এভাবে কাজ করতে থাকে। তো অ্যাকচুয়ালি তোমার এখানে হলো অ্যাকচুয়ালি দুটো ধাপ, একটা হলো যে প্রথম ধাপে হলো সে সিঙ্গেল বন্ড হয়, দ্বিতীয় ধাপে হলো যে ডাবল বন্ড হচ্ছে, আর এটা হলো চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে এসে সে কি হচ্ছে, পুরোপুরি ছিন্ন হয়ে যাচ্ছে। এখানে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় দুটো ধাপ একসাথে আছে, এখানে দুটো ধাপ একসাথে আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা প্রভাবক কিভাবে কাজ করে, সমসত প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে প্রভাবক কাজ করে, আর অসমসত প্রভাবনের সময় প্রভাবক কিভাবে কাজ করবে। তো যদি তোমরা এই ক্লাসটা একটু মনোযোগী করে থাকো তাহলে আমি মনে করি যে তোমার এই প্রভাবকের প্রভাবন ক্রিয়া কৌশল এগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। তো আশা করি তোমরা নেক্সট ক্লাসটা এনজয়ফুল ভাবে এই প্রভাবকের বিষয়টা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভালো থাকবে সে পর্যন্ত, ধন্যবাদ।